আরে দেবো, আমি অর্ডার দেখি ওটা কি অর্ডার হয় তোর। টিকিটটা কাটি, আমার টিকিট কাটা হয়নি। চ্যালেঞ্জ এইটা করতে হবে, চ্যালেঞ্জ হচ্ছে ওরা এই রায়টা বিয়ে করা ছিল। শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে, আমি পাঠাচ্ছি। আজকের যে বিভিন্ন মামলাগুলো ছিল, যে যারা বিএড দিয়ে পাশ করেছিল আমাদের 22 স্টেটে, তারপরে ট্রেনিং করছে, এরকম প্রার্থীদের যে মামলাগুলো ছিল তার বিরুদ্ধে আমরা লড়াই দিচ্ছি, অলরেডি পদক্ষেপ করেছি। এই নিয়ে বিস্তারিত আগে ডিটেলসে বলেছি লাইভে পরপর, তো আজকে আর ডিটেলসে বলছি না। আমাদের যে দাবি সেটা স্পষ্টভাবে বলছি, যে বিএড দিয়ে যারা বসেছিল, যে প্রায় 92,000-এর মতো ক্যান্ডিডেট, সবাইকে বাদ দেওয়ার জন্য আমরা লড়াইটা করব। আবার নতুন করে সবাইকে বাদ দেওয়ার জন্য আমরা লড়াইটা করব। পাশাপাশি যে না কি আছে, পাশাপাশি যে 22 স্টেটে এনআরএসরা বসেছিল, মানে অবৈধ, মানে যারা সঠিকভাবে ইন সার্ভিস ছিলই না, প্রায় আমাদের 22 স্টেটে পাশ করেছে 5,000-এর উপরে, আগের নিয়োগে ছিল, ঠিক আছে, প্রায় 3,000-এর কাছাকাছি, মানে 8 থেকে 9,000-এর মতো প্রায় এনআরএস রয়েছে। তাদেরকেও আটকানোর জন্য আমরা পদক্ষেপ করেছি। তারপরে ইন সার্ভিসদের আমি বারবার সতর্ক করছি যে আপনাদের জন্য ট্রান্সফার পোর্টাল খোলা, আপনারা না বুঝে আবেদন করবেন না, জটিলতায় পড়তে পারেন। আপনাদের তথ্য আমরা পেলে আপনাদের স্পেসিফিকভাবে আপনাদের নিয়ে মামলা হবে, আর এমনিও আমরা মামলা করছি ইন সার্ভিস নিয়ে, ঠিক আছে। আর যে বিভিন্ন ব্যাচগুলো রয়েছে, যেগুলো 23-25 ব্যাচ থেকে শুরু করে যারা আমাদের নিয়োগে বাধা দিতে আসছে, তাদের বিপক্ষে আমরা লড়ছি, ঠিক আছে। আর প্রশ্নমূল মামলা 14 থেকে শুরু করে 17, 22, ঠিক আছে, আবার 23-এও কিছু হচ্ছে। সব কটা প্রশ্নমূল মামলায় আমরা লড়াই দিয়েছি এবং আগামীতেও দেব। কাউকে ফাঁকা মাঠে ছাড়বো না। প্রতিযোগিতা আমাদের কমাতে হবে, প্রতিযোগিতা কোনোভাবেই বাড়তে তো দেওয়া যাবেই না। এবং যারা রয়েছে অবৈধভাবে, অনেকে পাশ করে রয়েছে ফলস ডিক্লারেশন দিয়ে, ঠিক আছে, সে মানে ট্রেনিং করছিলই না, দেখিয়েছে ট্রেনিং করছি, তো টেট পরীক্ষা পাশ করে সার্টিফিকেট নিয়ে বসে আছে, রিক্রুটমেন্টে বসছে, তাদের সবাইকে বাদ দেওয়ার জন্য পদক্ষেপ করেছি এবং এইভাবে আইনি লড়াইগুলো চালিয়ে যাব। আপনারা পাশে থাকুন। আর কেন বারবার জোর দিয়ে বলছি ফান্ডিংয়ের কথা, ভালো করে বুঝুন। যে আজকের ধরুন আমরা সিঙ্গেল বেস থেকে কোনো বিষয় জিতলাম বা আমরা হারলাম, যদি আমরা আজকের ধরুন সুপ্রিম কোর্টে আমরা কোনো মামলা জিতলাম, আজকে ধরুন 23-25-কে আমরা বাদ দিলাম, তারা যদি কোনো একটা অর্ডার নিয়ে হুট করে সুপ্রিম কোর্ট ছুটে যায়, তারা যদি ডিভিশন বেঞ্চে ছুটে যায়, তখন দিনে দিনে আমরা ফান্ডটা কোথায় পাবো? আমাদের তো একটা ফান্ড, মিনিমাম ফান্ড একটা ওঠার জন্য আমাদের 1 মাস 2 মাস এরকম সময় লাগছে। আপনারা দেখেছেন সেই কোন জন্মে থেকে একটা গ্রুপ রয়েছে আমাদের, যে রিসেন্ট যে গ্রুপটা চলছে, সেই গ্রুপটায় 1000 জন সদস্য এখনো পূর্ণ হয়নি। সে কত মাস ধরে চলছে, অনেক আগের গ্রুপ, সেখানে 200-300 এমন করেও ফান্ড দিয়ে অনেকে আগে যুক্ত হয়েছিল। তাহলে সেখানে আমাদের 1000 জন হলে 200 টাকা করে দিলে আমাদের ক টাকা হচ্ছে? 2 লাখ টাকা, তাই তো? তাহলে 2 লাখ টাকা হচ্ছে। আর আমাদের যখন সুপ্রিম কোর্টে শুনানি করতে যাচ্ছি, মিনিমাম 3 থেকে 3.5 লাখ টাকা খরচ হচ্ছে। আর যদি আমরা আরো বড় উকিল দিতে যাই, সেখানে আমাদের 6-7 লাখ এরকম খরচা আছে, 5 লাখ টাকা। তাহলে আপনার ফান্ডিং এর বিষয়টা বুঝতে পারছেন না যে খেলাটা কোথায়। আজকে ধরুন 2009-এর যে শূন্যপদগুলো আমাদের চলে গেল, অনেকগুলো 2009-এর অনেকগুলো নিয়োগ হয়েছে। আপনারা জানেন যে আমাদের নোটিশ আসার আগে তারা কি করেছিল, তারা হাইকোর্টে যখন অর্ডার পেলো,
সেটা নিয়ে ছোটাছুটি করলাম, বিকাশ ভবন থেকে শুরু করে পর্ষদ থেকে শুরু করে অনেক জায়গায় ছোটাছুটি করলাম। তারপরে জাজমেন্টটাকে আবার রিভিউ করে বদলানো হলো, যেখানে আমরা সেফ থাকছিলাম, তাদের নিয়োগটা তখন হয়নি, জাজমেন্টটাকে আবার বদলানো হয়েছিল রিভিউ করে। কিন্তু তারা কি করলো, ওই অর্ডারটাকে নিয়ে হুট করে একজন সুপ্রিম কোর্টে গেল এবং সুপ্রিম কোর্ট থেকে রায়ও পেয়ে গেল এবং সেটাকে আমরা আটকাতে পারলাম না, তাদের নিয়োগ হয়ে গেল। তাহলে এইরকম যদি হতে থাকে, কোনো মামলায় ধরুন আমরা জিতলাম, সে আবার হুট করে সুপ্রিম কোর্টে চলে গেল, সুপ্রিম কোর্টে গিয়ে যদি সে হুট করে কোনো রায় পেয়ে যায়, আমরা দিনের দিন কি লড়াইটা দিতে পারবো? সুপ্রিম কোর্টে যাওয়া মানেই তো 6 থেকে 7 লক্ষ টাকা খরচা আছে। আপনারা বুঝতে পারছেন না, এই যে এত বার করে বলছি, অনেকে ভাবছে এদের তো অনেক মেম্বার ফান্ড তো আছে এদের কাছে। কত ফান্ড আছে? 1000 জন যদি একটা গ্রুপে থাকে রানিং গ্রুপগুলোতে, সেখানে যদি 200-300 করে দেয়, কত টাকা হয়? 2 লাখ 3 লাখ এরকম হয়। সেগুলো তো আমাদের হাইকোর্টেই খরচা হয়ে যাচ্ছে। তো ফান্ডিং না থাকলে কিন্তু ব্যবস্থা করতে পারবো না। অনেকগুলো কেস বললাম, এগুলো ছাড়াও পাশাপাশি অনেক মানে অন্য কেস আছে যেগুলোতে আমাদের লড়াই দিতে হবে। যেরকম আপনারা দেখেছেন যে আগের নিয়োগে যারা নিয়োগ পায়নি, তাদের কিছুজন যাদেরকে নিয়ে আপনারা আন্দোলন করেছিলেন কিছুদিন আগে অন্য পারপাসে, তারা আমাদের নিয়োগ নোটিফিকেশন বাদ দেওয়ার জন্য মামলা করেছে, আমাদের নিয়োগ স্থগিত করার জন্য মামলা করেছে, যারা আগের নিয়োগে নিয়োগ পায়নি। তো তাদের বিরুদ্ধে আমরা কিন্তু মামলায় যেতে পারি। তারা নেগেটিভ কোনো তাদের উকিল যদি বক্তব্য রাখে, আমাদের নিয়োগে যদি জটিলতা তৈরি করতে যায়, আমরা কিন্তু লড়াই দেবো। আমরা লড়াই কোথায় কোথায় দিয়েছি, আমরা আগে থেকে কাউকে বাদ দেওয়ার জন্য লড়াই করিনি। 23-25 থেকে শুরু করে যারা বিএড দিয়ে পাশ করেছিল তারা নিজেরা কোর্টে এসছে, তারপরে আমরা তাদের সাথে লড়াই করছি। আমরা আগে থেকে করিনি। আমরা আগে করেছিলাম যে বিএড দিয়ে যারা পাশ সবাইকে বাদ দিতে হবে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু এই 23-25 ব্যাচ থেকে শুরু করে যারা আগ বাড়িয়ে আমাদের নিয়োগে জটিলতা তৈরি করতে আসছে, তাদের বিরুদ্ধে আমরা লড়াই করব। এনআইএসরা 2টো মামলা অলরেডি করে রেখেছে, আরো আগামীতে করছে, প্রসেস চলছে ওদের। তো তারা আগে কোর্টে এসছে, আমরা সেখানে লড়াই করছি, তাদের বাদ দেওয়ার জন্য আমরা পদক্ষেপ করছি। যারা অবৈধভাবে এনআইএস, বৈধদের কোনো মানে সমস্যা নেই, যারা পর্ষদের বিভিন্ন গাইডলাইন মেনে ডকুমেন্টস দেখাবেন তাদের সমস্যা নেই। ঠিক আছে, তাহলে যারা আমাদের নিয়োগের জটিলতা তৈরি করতে হবে, তারা সে আগের নিয়োগই হোক, আগের নিয়োগে হয়তো নিয়োগ পায়নি এমন অনেক ক্যান্ডিডেট আছে, তারা বাধা দিলে তাদের সাথে আমরা লড়াই করব। ইন সার্ভিস থেকে শুরু করে যারা পরে প্রশ্নবহুল মামলায় যে 2014 আমরা আটকে রেখেছি, সেগুলো যদি বাইচান্স কখনো রায় হয়, যদিও আবার কিছু পরে রায় আমরা আটকে রেখেছি, সেগুলোতে আমাদের লড়াই দিতে হবে। ইন সার্ভিসদের কথাটা ভাবুন আগে। ইন সার্ভিসরা আসলে আপনি কি করবেন? ইন সার্ভিসরা তো অনেকে আবেদন করছে, কি করবেন? এখানে লড়াই দিতে পারবেন? আর ইন সার্ভিসদের সাথে আপনি লড়াই দিতে পারবেন? ওদের ফান্ডিং, ওরা চাকরি করে আর আমরা বেকার। আমরা সবাই 200-300 হয়তো দিনের শেষে দিচ্ছি, আর ওরা মানে চাকরি করে, চাইলে একজন নিজেরাই মামলা করতে পারে। ওদের সাথে আমরা লড়াইয়ে পারবো টাকার জোরে? ইন সার্ভিসরা যখন মামলায় বিভিন্ন লড়াইটা দেবে, তখন আটকাতে পারবেন তো? যারা বুঝতে পারছে না, বারবার সতর্ক করছি, ফান্ডিং দিয়ে আমাদের জনবল এবং আর্থিক বলটা বাড়িয়ে রাখুন, নাহলে কিন্তু দিনের দিন লড়াই দিতে পারবো না। অনেকবার রিকোয়েস্ট করছি আপনাদের, যারা ওই নানান বিষয়ে বিতর্ক করছেন, প্রত্যেকটা কেস শুরু থেকে যতগুলো কেস আছে, প্রত্যেক গ্রুপে যারা রয়েছেন তারা প্রত্যেকে জানেন যে একটা শুনানি শেষ হয়ে যাওয়ার পর, একটা লেভেল স্তরে আসার পর, বড় সংখ্যায় আর্থিক খরচ হওয়ার পর প্রত্যেকবার স্ক্রিনশট সহ সমস্ত ডিটেলস দেওয়া হয়েছে। এমনকি যে কেসগুলো শেষ হয়ে গেছে, সেই কেসে টোটাল কত ফান্ড উঠেছিল, কে ফান্ড দিয়েছিল, কোন জেলা থেকে দিয়েছিল, সব আলাদা আলাদা পিডিএফ করে দেওয়া হয়েছিল। অনেক ডিটেলসে কয়েকবার করে দেওয়া হয়েছে। যারা ওই কোনোবার আর্থিক সহায়তা করেনি, কেস গ্রুপেও নেই, তারা ওই বাইরে থেকে নানান রকম কথা বলে, তারা কোনদিন বলেন। ঠিক আছে, এইটাই বলছি যে যারা কেস গ্রুপে আছে তারা প্রত্যেকে জানেন। ঠিক আছে, আর প্রতিদিন এই নিয়ে বিতর্ক, এখন ঐক্যবদ্ধভাবে লড়াইটা করুন, না হলে কিন্তু অনেকে জটিলতা তৈরির সৃষ্টি করছে। তারপরে আমার আর একটা আছে যে নতুন করে নাকি টেট দেবে, সুপার টেট দেওয়ার জন্য আমার মামলা করে বসে আছে। বুঝতে পারছেন, এইসব জায়গায় যদি একটা রায় হয়, আজকেও দেখবেন বিভিন্ন মামলা মেনশন করানো হয়েছে, তো সেইগুলোতে যদি নেগেটিভ রায় হয়, আমাদের কিন্তু লড়াই দিতে হবে, দিনের দিন পারবো না ফান্ড না থাকলে। সোজা কথা বলে দিচ্ছি, যারা ভাবছেন ওই একটা গ্রুপ আছে, ওদের তো গ্রুপে অনেকজন হয়ে গেছে, 1000 জনের কাছাকাছি হয়ে গেছে, ফান্ড উঠছে, 1000 জন মিলে কি হয়? ওই তো হিসাব করুন না, 200-300 টাকা করে কি হয়? এর আগে 17রা দেখেছেন অল্প সংখ্যায় ছিল, কিন্তু তারা বেশ কিছু মামলায় দ্রুত পদক্ষেপ করে আইনি লড়াই চালিয়ে যেতে পেরেছিল। তারা প্রত্যেকে কত করে ফান্ড দিত জানেন? তারা প্রথম ভাগেই প্রায় 4,500-5,000 টাকা করে একজন পার হেড তারা খরচা করে ওই গ্রুপে অ্যাড হয়েছে। আর আমরা তো সেই কবে থেকে 200-300 করে চাই, মাঝে মাঝে আপনারা তাও দেন না ম্যাক্সিমাম জন। যারা এই রোজ কোর্টে আসে, কোর্টে সারাদিন পড়ে থাকলে 200-300 টাকা মিনিমাম খরচা হয়।
প্রত্যেকদিন। আর যারা দূর থেকে আসে, এই যে কাটোয়ায় বাড়ি, অনেকে আসে আসানসোল থেকে, সারাদিন থাকা খাওয়া, এতে অনেক টাকা নিজেদের ব্যয় হয়ে যায় প্রত্যেকদিন, যারা বিভিন্ন জায়গায় ছোটাছুটি করি। পরিশ্রমটা তাই বারবার বলবো ফান্ডিং এ জোর দিন। ধন্যবাদ, আমি বেরিয়ে যাচ্ছি। ওকে না বলো।